স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি স্কুল সার্ভিস গ্রুপটির প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এ সপ্তাহের কর্মসংস্থান থেকে। এখানে পরিষ্কার দেখো লেখা আছে কর্মসংস্থান 10 জানুয়ারি 2026, অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থান। আজকে কিন্তু 9 তারিখ। তো চলো আমরা এই প্র্যাকটিস সেটটা শুরু করবো। তবে প্র্যাকটিস সেট শুরু করার আগে যে কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাকে প্রথমে জানতে হয় সেই পরীক্ষার সিলেবাস, সময় কত থাকবে, তার নেগেটিভ মার্কিং আছে কি না, এইসব বিষয়ে নানা রকম তথ্য জানতে হয়। সিলেবাসের মধ্যে কী কী থাকবে এসবগুলো জানার দরকার আছে, জানা বোঝার দরকার আছে। তো চলো আমরা দেখে নিই এখান থেকে যে লেখাটা আছে সে লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমরা আগে শুনবে, তারপরে আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাবো। দেখো, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য 45 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে কিন্তু 40 নম্বর, অভিজ্ঞতা বা ওরাল ইন্টারভিউ থাকবে কিন্তু 5 নম্বর। এখানে কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, এই যে 40 নম্বরের লিখিত পরীক্ষা, এই 40 নম্বরের মধ্যে তুমি যদি 38-40 না পাও তাহলে কিন্তু তুমি ডাক পেলেও কিন্তু তোমার কোনো কাজ হবে না। তাই 37-38-40 এই টার্গেট রেখেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তার জন্য আর এডুকেশন স্কুলের কাছে সরাসরি ক্লাস করো, তাহলে তুমি তোমার মূল লক্ষ্যে নিমেষে পৌঁছে যাবে। তারপরে লেখা আছে দেখো, 40 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস। এখানে থাকবে কিন্তু 20 নম্বর। এই 20 নম্বর একটা এই 20 নম্বরের মধ্যে তোমাকে 20 পেতেই হবে। তার জন্য আর এডুকেশন স্কুল একটি বই তোমাদের সামনে নিয়ে এসছে, খুবই হেল্পফুল হবে এই বইটা তোমাদের জন্য। দেখো, এখানে 314 পেজের একটা বই আছে, 3,500-এর বেশি কিন্তু প্রশ্ন আছে, ঠিক সিলেবাসের যেটা আছে সিলেবাস মেনটেন করে আছে। এখানে দেখো ভারতের ইতিহাস ও ভূগোল আছে, খেলাধুলো তোমরা দেখতেই পাচ্ছ, ভারতের সংবিধান সম্পর্কিত প্রাথমিক জ্ঞান, তারপর পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে প্রশ্ন, কম্পিউটার থেকে প্রশ্ন। এই গ্রুপটির এই বইটি কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এখানে যে প্রশ্নগুলো আছে এর বাইরে কিন্তু প্রশ্ন পড়বে না। তাই তোমাদেরকে বারবার বলছি প্রশ্নগুলো তোমরা মুখস্থ করো, এখান থেকেই কিন্তু তুমি 20 নম্বরের জেনারেল স্টাডিজ পাবে। দেখো আমরা একবার দেখে নিই প্রশ্নগুলো কেমন আছে। এখানে আমরা নিচে যদি যাই তাহলে এখানে আমাদের প্রথমে সিলেবাসটা কী আছে জেনারেল স্টাডিজের, তার সিলেবাসের কিন্তু আমরা মূলটা পেয়ে গেলাম। দেখো এখানে পরিষ্কার করে বড় বড় করে লেখা আছে WBSSC গ্রুপ ডি। তারপর দেখো ভারতের ইতিহাস ভূগোল, এখানে প্রথমে আছে ভারতের ইতিহাস ভূগোল। তো ভারতের ইতিহাস ভূগোল দিয়ে কিন্তু শুরু, তাহলে প্রথমে আমরা ভারতের ইতিহাস দেখবো। তো ভারতের ইতিহাসের প্রশ্নগুলো কেমন আছে চলো আমরা দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস থেকে প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো শকাব্দ কে পরিচালন করেন, তারপরে দেখো এখানে বিক্রমাদিত্যের উপাধি কে গ্রহণ করেছিলেন, তারপর মধ্যযুগের ভারতের ইতিহাস, সব করার থেকে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু চ্যাপ্টার ধরে ধরে ঠিক করা আছে। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল, দাস বংশের প্রতিষ্ঠা থেকে, ভারতের তোতাপাখি কাকে বলা হয়, যেটা কিন্তু গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এসবগুলো আসবে। বাজার দর নিয়ন্ত্রণ কে পরিবর্তন করেন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়, আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড কে নির্মাণ করেন, এসবগুলো কিন্তু গ্রুপ ডি পরীক্ষার জন্য ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল, দেখো এখানে মহাবিদ্রোহ বা সেফাই বিদ্রোহ কত সালে শুরু হয়, এগুলো কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্বরাজামা জন্মগত অধিকার কে বলেছিলেন, দেখো বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়, সবগুলোই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল। দেখো সব প্রশ্নগুলো কিন্তু গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া গ্রুপ ডি কীভাবে পড়বে তারও কিন্তু কিছু বিষয় লেখা আছে, যে কীভাবে পড়লে তুমি পাস করতে পারবে। তোমাকে 40-এর মধ্যে কিন্তু 37-38-40 পেতেই হবে। এরপরে আছে কিন্তু ভূগোল। তো এইভাবে কিন্তু সবগুলো একসঙ্গে করা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতের ভূগোল লেখা আছে। ভারতের ভূগোল থেকে প্রশ্ন কীভাবে এসছে দেখো, ভারতের ভূগোল থেকে দেখো এমসিকিউ আকারের প্রশ্ন। দেখো ভারতের মোট আয়তন কত, তো এখানে তোমার দেখো সবগুলো কিন্তু এমসিকিউ আকারে আছে। দেখো ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি, কর্কট কেন্দ্র রেখা ভারতের কোন রাজ্যের উপর দিকে, কয়টি রাজ্যের উপর দিকে আছে। দেখো এখানে কিন্তু তোমার সবগুলোই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন, আর পারলে তোমরা কিন্তু জেরক্স করে ওটা দেখতে পাবে। দেখো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বত, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এডুকেশন স্কুল তোমাদের জন্য কিন্তু এই বইটি নিয়ে এসছে খুব কম মূল্যে। তাই এখনই ক্লাসে জয়েন্ট হও, এই বইটিও পাও। এছাড়াও কিন্তু তুমি যদি আমাদের কাছ থেকে এই পিডিএফটা নিতে চাও, এই বইটি নিতে চাও, তাহলে অবশ্যই ফোন করো 85-39-82-506 এই নাম্বারে। এখান থেকে তুমি পড়বে, তাহলে তোমার জেনারেল স্টাডিজ গ্রুপ ডিতে যে জেনারেল স্টাডিজ থাকবে সবগুলো কিন্তু এখান থেকে আসবে। এখানে প্রায় 314 প্লাস পেজ আছে, এবং এখানে কিন্তু 3,500-এর বেশি প্রশ্ন আছে। তো চলো আমরা চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো তারপরে দেখো এখানে লেখা আছে লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিংয়ে থাকবে কত, 10 নম্বর। লজিক্যাল রিজনিংয়ের জন্য কিন্তু আলাদাভাবে 30 খানার প্র্যাকটিস সেট করা আছে আর এডুকেশন স্কুলের কাছ থেকে। সেখান থেকে তুমি রিজনিং প্র্যাকটিস সেটগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি কিন্তু সহজেই উত্তীর্ণ হয়ে যাবে। তারপরে 3-এ আছে দেখো এরিথমেটিক থাকবে 10 নম্বর। জেনারেল স্টাডিজ, লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক সম্পূর্ণ প্যাকেজটা পেতে আর এডুকেশন স্কুলের কাছে ফোন করো 85-339-82-506 এই নাম্বারে। আর এডুকেশন স্কুলের কাছে আজই অ্যাডমিশন হও, তাহলে এই প্যাকেজটা সম্পূর্ণই তুমি পাবে বিনামূল্যে, এবং তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে এখানে নিয়মিত অভ্যাস করে। এবং এখান থেকে অঙ্ক, রিজনিং, জেনারেল স্টাডিজ শিখে তুমি তোমার মূল লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে। 40-এর মধ্যে তোমার 37-38 পেতেই হবে। এই মূল লক্ষ্য রেখে অবশ্যই তুমি ক্লাসটি শুরু করো। 85-339-82-506 এই নাম্বারে ফোন করো, আজই অ্যাডমিশন হোক। তারপরে দেখো এখানে কি লেখা আছে, প্রশ্ন হবে বাংলায়। এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই একসের প্রশ্ন উত্তর নিয়ে বিশ্লেষণ করলেন চাকুরি পরীক্ষার বিশেষজ্ঞ বিজয় হালদার। এই যে বিজয় হালদার স্যার, ইনি যে প্র্যাকটিস সেটটা তৈরি করেন একদম সাজেশনমূলক প্র্যাকটিস সেট, যেটি কিন্তু তোমার পরীক্ষায় আসবে, তুমি ধরে নিতে পারো। তো
এনার যে প্র্যাকটিস সেটগুলো আছে এই বিজয় হালদার স্যার একদম সাজেশনমূলক প্র্যাকটিস সেট তৈরি করেন। এছাড়াও অ্যাসিভার্স, কর্মসংস্থান, কর্মক্ষেত্র, সাফল্য, পেশা প্রবেশের প্র্যাকটিস সেটগুলোও কিন্তু একটা পিডিএফে তোমাদের জন্য আছে। তুমি যদি নিতে চাও তাহলে অবশ্যই ফোন করো 85 39 82 506 এই নাম্বারে। তো চলো আমরা বিজয় স্যারের এই সাজেশনমূলক প্র্যাকটিস সেটটা দেখি, কারণ এই বিজয় স্যারের এই প্রশ্ন প্র্যাকটিস সেট থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে গ্রুপ ডি পরীক্ষার জন্য। খুব সাজেশনমূলক প্র্যাকটিস সেট বিজয় স্যার করেন, খুব সুন্দর প্রশ্ন তৈরি করেন। আমি তোমাদের বারবার বলছি, কারণ বিগত কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেলওয়ে গ্রুপ ডি, এমনকি পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআইয়ের মতন পরীক্ষায় কিন্তু বিজয় স্যারের প্রশ্ন থেকে প্রশ্ন এসছে। এছাড়াও কিন্তু অ্যাসিভার্স থেকে প্রশ্ন এসছে, সমানভাবে কিন্তু কর্মসংস্থান, কর্মক্ষেত্র, সাফল্য, পেশা প্রবেশ থেকে প্রশ্ন এসছে। তাই তোমাদেরকে বারবার বলছি, তুমি এখান থেকে মিলিয়ে দেখো যে এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন মিট যাবে না, আসবেই আসবে। তাই পিডিএফটি আজই কালেক্ট করো, একসঙ্গে একটা পিডিএফ করা আছে। তো চলো আজকে আমরা দেখি বিজয় হালদার স্যার কেমন প্রশ্ন তৈরি করেছেন। তো এখানে এক দিকের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন আছে, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোনটি দিয়ে? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে ডিদ্দাগ, সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে। ভূমিকম্পের তীব্রতা বা মাত্রা পরিমাপ করার জন্য সিসমোগ্রাফ যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্র ভূমিকম্পের সময় উৎপন্ন তরঙ্গ বা কম্পন শনাক্ত এবং রেকর্ড করে। রিক্টার স্কেল বা মার্কালি স্কেল হলো তীব্রতা মাপার স্কেল, কিন্তু যন্ত্রটির নাম হচ্ছে সিসমোগ্রাফ। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা দুই দাগের প্রশ্ন দেখি। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদের নাম কি? তো এখানে পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ বলেছে, তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বৈকাল হ্রদ। এখানে ডিদ দাগ হবে কিন্তু সঠিক উত্তর। রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণে অবস্থিত বৈকাল হ্রদ হলো পৃথিবীর গভীরতম হ্রদ। ঠিক আছে, গভীরতম এবং প্রাচীনতম হ্রদ। সর্বাধিক গভীরতা 1642 মিটার। এটি বিশ্বের মোট স্বাদু জলের 20% ধারণ করে। মনে রাখবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণে অবস্থিত এই বৈকাল হ্রদটি। স্বাদু জলের মোট 20% এখানে কিন্তু ধারণ করা থাকে, আর এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রাচীন আর গভীরতম হ্রদ। মনে রাখবে পাশাপাশি 1642 মিটার এর গভীরতা মনে রাখবে। আমরা তিন দাগের প্রশ্ন দেখব, পর্ণমোচী গাছ কি হয়? তো পর্ণমোচী গাছে কি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শীতকালে পাতা ঝরে যায়। যেমন বি আছে কিন্তু এর সঠিক উত্তর, শীতে পাতা ঝরে যায়। পর্ণমোচী উদ্ভিদ বা গাছের সাধারণত শীতকালে বা শুষ্ক মৌসুমে তাদের সমস্ত পাতা ঝরিয়ে দেয়। এটি কিন্তু প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার একটি কৌশল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চার দাগের প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানের মুখ্য স্থাপিত কাকে বলা হয়? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর অবশ্যই ডক্টর বি আর আম্বেদকর। তোমাদের বারবার বলছি, এই স্যারের প্র্যাকটিস সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা কিন্তু কর্মক্ষেত্রেও আমরা এরকম প্রশ্ন দেখি, কর্মসংস্থান ছাড়াও কিন্তু অ্যাসিভার, সাফল্য, পেশা প্রবেশেও দেখি। আমরা গত দুদিন আগে অ্যাসিভার্স থেকে যে প্র্যাকটিস সেট সমাধান করেছিলাম তাতে কিন্তু এই প্রশ্ন ছিল। তো বারবার বলছি, তোমরা সব প্রশ্নগুলো একটা পিডিএফে আছে, তোমরা আজই কালেক্ট করো, তাহলে তুমি কিন্তু প্র্যাকটিস সেটগুলো সম্পূর্ণ করলে তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে। চলো আমরা চলে যাবো চারের পরে, আমরা চলে যাবো পাঁচের দাগের প্রশ্নে। এখানে পাঁচ দাগের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, বিগ ব্যাং থিওরি বিবৃতি করে। এখানে কি মানে বিগ ব্যাং থিওরিটা এটা কিসের বিবৃতি করে? এটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি, এটা কিন্তু বিবৃতি করে এটা। তো এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আমরা ছয় দাগের প্রশ্ন দেখব, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু গাম্বুসিয়া, অর্থাৎ সির দাগ হবে সঠিক উত্তর। গাম্বুসিয়া এক ধরনের মাছ যা মশার লার্ভা এবং পিউপা খায়, তাই মশার বংশবিস্তার রোধ করতে বা জৈব নিয়ন্ত্রণে গাম্বুসিয়া মাছ ব্যবহার করা হয়। অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর আমরা পেলাম কি সি। আমরা সাত দাগের প্রশ্ন দেখব, নিচের কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা হচ্ছে স্বভোজী, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ মানুষ খাদ্য উৎপাদনের জন্য উদ্ভিদ বা অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল, তাই মানুষ হলো পরভোজী। স্বভোজী হলো যেসব জীব যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করে। যেহেতু মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই উনি কিন্তু স্বভোজীর সঙ্গে প্রযোজ্য নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। দাগের প্রশ্ন আছে, দেখো কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু হংস চঞ্চু, অর্থাৎ বির দাগ হবে কিন্তু সঠিক উত্তর। সাধারণ স্তন্যপায়ী প্রাণীরা সরাসরি বাচ্চা জন্ম দেয়, কিন্তু হংস চঞ্চু এবং একিডোনা হলো মোনোট্রিম বর্গের ব্যতিক্রম স্তন্যপায়ী প্রাণী যারা ডিম পাড়ে। ঠিক আছে, তো আমি কিন্তু হংসচন্তুর সঙ্গে আরেকটা প্রাণীর নাম বলে দিলাম, না এটা যেন মনে রাখবে। তো চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো। পরের প্রশ্ন আছে নয় দাগের প্রশ্ন। নয় দাগের প্রশ্ন আছে, দেখো রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ভিটামিন এ, অর্থাৎ ডির দাগ হবে কিন্তু সঠিক উত্তর। ভিটামিন এ বা রেটিনলের অভাবে রাতকানা রোগ হয়, যার ফলে কম আলোতে বা রাতে দেখতে অসুবিধা হয়। অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আমরা 10 দাগের প্রশ্ন দেখব, নিচের কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে।
এখানে আছে আমাশয়, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া। এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে। তো 10 দাগের প্রশ্ন সহ বাকি প্রশ্নের উত্তর জানতে এবং বাকি প্রশ্ন দেখতে অবশ্যই আর এডুকেশন স্কুলের কাছ থেকে এই পিডিএফটি কালেক্ট করতে হবে, কারণ এরকম পিডিএফ তোমার কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে। কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, 100% শিওর এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। এরকম প্র্যাকটিস করো এবং তুমি তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাও। তো আমরা এবার কি করব, জেনারেল স্টাডিজের পরে আমরা কিন্তু রিজনিংয়ের প্রশ্ন চলে যাব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে জেনারেল স্টাডিজ থাকবে, রিজনিং থাকবে, অঙ্ক থাকবে গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে রিজনিং থাকবে সেই রিজনিংগুলো কেমন, তো এই প্র্যাকটিস সেটে 21 দাগ থেকে রিজনিং আছে আমরা দেখব। 21 দাগে রিজনিং আছে, দেখো বেমানান শব্দটি চিহ্নিত করুন। তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে, তো এখানে তোমার স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুলোবেরি আর বেরি। তো এর মধ্যে অবশ্যই তোমরা বুঝতে পারছো ডির দাগটা হবে এর সঠিক উত্তর, কারণ বেরি একটা রোগের নাম, সেটা অন্যগুলো কিন্তু একটা ফুল। স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গ্লোবেরি এগুলো হচ্ছে ফুল, আর এই বেরি কিন্তু তোমার একটা রোগের নাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা 22 দাগের প্রশ্ন দেখব। 22 দাগের প্রশ্ন আছে, দেখো উদ্যোগ, সফলতা। তো এখানে তোমার এই একই রকম, মানে এখানে দেখো ইস্টু দিয়ে এই জায়গাটা একটা জিজ্ঞাসা চিহ্ন। তো এই জায়গাটা কী হবে, এখানে যদি উদ্যোগ ইস্টু সফলতা হয়, স্বাস্থ্য ইস্টু ভিটামিন, তারপরে আহরণ করা ইস্টু পাহাড়, পড়া ইস্টু জ্ঞান, লেখা ইস্টু পড়া। তো 22 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই যে সি আছে দেখতে পাচ্ছ, পড়া ইস্টু জ্ঞান, এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে। উদ্যোগের সঙ্গে সফলতা যেমন মেলে, তেমন পড়া কিন্তু জ্ঞানের সাথে মিলবে। ওকে, আমরা 23 দাগের প্রশ্ন দেখব। 23 দাগের প্রশ্ন যেটা আছে, 23 দাগের প্রশ্ন আছে মেনিনজাইটিস মস্তিষ্কের রোগ, তাহলে সিরোসিস কিসের রোগ হবে। তো মেনিনজাইটিস যদি মস্তিষ্কের রোগ হয়, তাহলে এখানে যে সিরোসিস হবে এটা কিন্তু যকৃৎ ঘটিত রোগ, যকৃৎ, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। এরকম কিন্তু প্রশ্ন তোমার পড়বে গ্রুপ ডি পরীক্ষার জন্য। তাই আজই কালেক্ট করো এই পিডিএফটি, তাহলে এখান থেকে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে প্র্যাকটিস করে খুব সহজে। আমরা 24 দাগের প্রশ্ন দেখব। 24 দাগের প্রশ্ন আছে 9:82, 25 জিজ্ঞাসা চিহ্ন। তো 9:8 তো এটা তুমি কিভাবে সহজে সমাধান করবে, তো আমি যদি তোমাকে এরকমভাবে করি, এই 9 স্কোয়ার করলে আমরা পাচ্ছি কত, 81। 81-র সঙ্গে 1 যোগ করো তাহলে পাচ্ছ 82। ঠিক 25 স্কোয়ার করলে কত হয়, 625। ঠিক আছে, তো তার সঙ্গে 1 যোগ করো তাহলে 626। তাই তোমার প্রশ্নের উত্তর হবে কিন্তু 626। দেখি ওই পিঠে অপশানে কি আছে, 626 আছে কেমন। তো আমরা অপশানে চলে এসেছি। প্রথমে 621, তার 576, সির অপশানে আছে 626। তো আমরা ওপে যে এই রিজনিংটা সমাধান করলাম 626, তো দেখো এখানে কিন্তু আছে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 25 দাগের প্রশ্ন দেখব। এফওজি এটা সমান কেটিএল, আর এটি র্যাট সমান জিজ্ঞাসার চিহ্ন, বা র্যাটের এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে। তো এফওজি সমান কেটিএল হলে আর এটি সমান কী হবে, এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, এই অপশানগুলোর মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এই প্রশ্নের উত্তর জানতে এবং এটা কিভাবে নিমেষে সহজে সমাধান করা যায় সব কিছু জানতে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখো এবং আর এডুকেশন স্কুল অনলাইন ক্লাসে যুক্ত হও। আর এরকম পিডিএফ কালেক্ট করো, কারণ এরকম পিডিএফ কালেক্ট করে এরকম প্রশ্ন প্র্যাকটিস করে অবশ্যই তুমিও চলে যাবে মূল লক্ষ্যে। তোমরা মনে রেখো একটা জিনিস, তোমরা যদি প্র্যাকটিস কম করো তাহলে কিন্তু সফলতা আর আসে না। প্র্যাকটিস করবে, মক টেস্টের প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করো, তাহলে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে খুব সহজে। চলো রিজনিংয়ের পরে অঙ্ক দেখি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে জেনারেল স্টাডিজ থাকবে, অঙ্ক থাকবে, রিজনিং থাকবে। আমরা রিজনিং জেনারেল স্টাডিজ সমাধান করলাম, এবার অঙ্ক প্রশ্ন সমাধান করব। 31 দাগের অঙ্ক আছে, দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে ও প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। দেখো আমি তোমাদেরকে একটা একদম পাতি জিনিস শিখিয়ে দিই। এই যে একবার বাড়ছে আর এই যে একবার কমছে, ভালো করে বুঝবে যারা অঙ্ক পারো না। এই যে বাড়ছে আর কমছে এরকম থাকলে তুমি একদম চোখ বুঝিয়ে বলবে হ্রাস পায়। ঠিক আছে, চোখ বুঝে বলবে হ্রাস পায়। চোখ বুঝে কেমনভাবে বলবে হ্রাস পায়, দেখো এখানে দেখো একটা বৃদ্ধি আছে, তারপর হ্রাস আছে, তারপর বৃদ্ধি আছে, তারপর হ্রাস আছে। তো তোমার এইগুলো যদি সব বৃদ্ধি থাকতো, একটা যদি হ্রাস পেতো, তাহলে তুমি সেটাই উত্তর দিয়ে চলে আসতে, অঙ্ক করতে হতো না। যেহেতু এই দুটো হ্রাস পেয়েছে, দুটো আছে বি আর ডি, তা দুটোর মধ্যে একটা হবে, তা কোনটা হবে সেটা আমরা অঙ্কের সাহায্যে সমাধান করব। ঠিক আছে, তো কীভাবে অঙ্কের সাহায্যে সমাধান করব, দেখো এখানে এই যে 15% বাড়ছে আর এই যে 15% কমছে, এরকম থাকলে তুমি কি করবে, দুটো 15 একসঙ্গে গুণ করবে ওপরে, 15 গুণ 15। ওকে, আর নিচে কত দেবে, নিচে দেবে 100। ব্যাস, তোমার প্রশ্নের উত্তর হয়ে গেল। কিভাবে এটা সমাধান করবে, দেখো এখানে দেখো 3 × 5 = 15, অর্থাৎ 3 দাও, আর এখানে 100 কাটলে 5 × 20 100। এখানে দেখো 4 × 5 = 20, এখানে দেখো 3 × 5 = 15, অর্থাৎ 3 × 3 = 9/4। তোমার প্রশ্নের উত্তর হয়ে গেল। তো 9/4 সমান কত, 2×1, 2×1=4। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2×1=4। তো 2×1=4 দেখো এই ডির দাগ। আর আগেই বলেছি যে এক জায়গায় বাড়লে এক জায়গায় কমলে হ্রাস পায় সবসময়, তো এই দেখো হ্রাস পায়। আশা করি বুঝতে পেরেছো।
আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। আর এডুকেশন স্কুল স্টুডেন্টদেরকে কিন্তু সবসময় এইভাবেতে অঙ্ক শেখায় যে তুমি যেভাবেতেই পারবে না কেন এই অঙ্কগুলো কিন্তু তোমার জন্য খুবই কমন এবং এই অঙ্কগুলো কিন্তু পড়বে। আমি তোমাদেরকে বারবার বলছি, যারা এখনও অঙ্কে দুর্বল আছে তারা অবশ্যই ক্লাসটা করো। ক্লাস করলে যে মনে যে ডাউট আছে সেই কনফিডেন্সের সাথে কিন্তু তুমি তোমার পরীক্ষা দিতে যাবে এবং এখান থেকে প্র্যাকটিস সেটগুলো কালেক্ট করো, তাহলে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে প্র্যাকটিস করে। চলো আমরা 32 দাগের প্রশ্ন দেখি। এখানে 1.7, 0.51 আর 0.153 সংখ্যা তিনটির গসাগু তোমাকে নির্ণয় করতে হবে। তো এই গসাগু নির্ণয় করার একটা বিষয়, এটা আমরা কিন্তু খুব সহজে তোমাদেরকে শিখিয়ে দিই, ঠিক আছে? তো কীভাবে এটাকে তুমি সহজে সমাধান করবে দেখো। এই যে 1.7 আছে, এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হচ্ছে 17/10, কারণ এখানে একটা টাকা দশমিক, তাই নিচে 10 দিয়ে দিলাম। ঠিক এটা আমরা কি করবো 0.51, তাহলে এটা আমরা কি করবো 51/100 দেবো, কারণ দুটোর আগে দশমিক আছে। আর এইটা আমরা কি করব, এই 153 এটাকে আমরা 153 ওপরে দেবো আর নিচে দেবো কিন্তু 1000। ওকে, তিনটির আগে দশমিক, তাই এবারে আমরা কি করব, যেহেতু এখানে বলছে গসাগু কত, সবসময় মনে রাখবে গসাগু করতে গেলে লবের হয় গসাগু আর হরের হয় লসাগু। তো দেখো এই 17, 51 আর 153 যদি গসাগু করি আমরা, তাহলে দেখো আমাদের সবার মধ্যে 17 থাকবে, তাই 17 হবে এর গসাগু, ঠিক আছে? তো তাহলে আমরা লবে লিখবো 17 আর হরে লিখবো কি, হরে লিখবো এদের লসাগু 10, 100 আর 1000। এর লসাগু কত হবে, লসাগু হয়ে যাবে কিন্তু 1000, ঠিক আছে? তো তিনটি শূন্য, ব্যাস। এবারে তাহলে এর উত্তর কত হলো 0.017, কারণ তিনটি শূন্য নিচে আছে তাই তিনটি ঘর আগে দশমিক চলে গেল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, 32 দাগের সঠিক উত্তর সিদ্ধাক। এইভাবে কিন্তু আর এডুকেশন স্কুল প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেয় তোমাদের জন্য, এবং ক্লাসগুলো দেখতে থাকো, তোমরা কিন্তু আগামীতে তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে। ঠিক গ্রুপ ডি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে তেমনভাবে কিন্তু তোমাদেরকে শেখানো হয়। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 31, 32 পরে আমরা 33 দাগের অঙ্ক দেখব। হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো, ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা? তো দেখো এই অঙ্কটা তোমরা যখন পড়বে, পড়ে পরীক্ষার হলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ খুঁজে পাবে না, কারণ অঙ্কটা কীভাবে করবো, ঠিক আছে? আর এডুকেশন স্কুল তোমাকে দেখো সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছে। কীভাবে বুঝিয়ে দিচ্ছে দেখো, তুমি কোনো জিনিসটা 10% ক্ষতিতে বিক্রি করেছো, ধর মনে ঘড়িটা 10% ক্ষতিতে বিক্রি করেছো, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে 90 টাকা, আর ক্রয় মূল্য ছিল কত 100 টাকা। 8% লাভে বিক্রি করছো যখনই, তখন তোমার বিক্রয় মূল্য কত হবে 108 টাকা। কিনেছিলে ক টাকায় 100 টাকায়, ভালো করে বুঝবে। এই 108 টাকার এই 90 টাকার ডিস্টেন্স কত 18 টাকা, তাই তুমি কি করবে, তোমার হচ্ছে এটার পার্থক্য হয়ে যাবে কিন্তু 18/100। ওকে, এখন এই যে 54 টাকাটা আছে না, 54 টাকাটা লিখবে, লিখে এটা উল্টে গুণ করবে, তার মানে তোমাকে গুড়ায় যেতে হবে, তাই উল্টে গুণ করতে হবে। তোমরা যদি নিয়মিত ক্লাস দেখো তাহলে তোমরা জানবে। তাহলে দেখো এই 18/100টা আমরা উল্টে গুণ করবো, 100 উপরে দেবো, 18টা নিচে দেবো, 3 18 54, দেখো 300 টাকা। তুমি যে এই 300 টাকা বেরোলো বলে 300 টাকা উত্তর করে আসলে তোমার হলো না। এখানে বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা, কিন্তু যেহেতু তুমি 10% ক্ষতি করেছো, এই 100 টাকায় ক্ষতি করেছো কত 10 টাকা, 300 টাকায় 30 টাকা ক্ষতি হবে, তাই 300 থেকে এই 30টা কিন্তু বিয়োগ হয়ে যাবে, তাহলে তোমার ঘড়িটার বিক্রয় মূল্য কত হবে 270 টাকা। ডিড দেখা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। একদম সহজ ভাষায় কিন্তু আর এডুকেশন স্কুল তোমাদের দেখিয়ে দেয়, তাই আর এডুকেশন স্কুলের ক্লাস করো, তাহলে তুমি এরকম অঙ্ক কিন্তু সহজে করতে পারবে। 34 দাগের প্রশ্ন দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5, 6, 7, 8, 9 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4, 5, 6, 7, 8 ভাগশেষ থাকবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলেছে? দেখো এদের ডিস্টেন্স দেখো সবসময় এক, এটার সঙ্গে এটার ডিস্টেন্স এক, এটার সঙ্গে এটার ডিস্টেন্স এক, এটার সঙ্গে এটার ডিস্টেন্স এক, এটার সঙ্গে এটার ডিস্টেন্স, এটার সঙ্গে এটার ডিস্টেন্স এক। এইরকম ডিস্টেন্সের অঙ্ক কিন্তু তোমাকে পড়বে। আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। তোমার প্রথমে কাজ হবে কি, এই যে 5, 6, 7, 8, 9 এর লসাগু করবে। 5, 6, 7, 8, 9 এর লসাগু হয়ে যাবে 2520, ভালো করে বুঝবে 2520। এখন তোমাকে বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা, তাই ক্ষুদ্রতম বললে তোমার কিন্তু এই যে ডিস্টেন্সটা হচ্ছে সেই এক, সবার দেখো সবার ক্ষেত্রে এক ডিস্টেন্স হচ্ছে, এই একটা বিয়োগ করবে, তাহলে হয়ে যাবে কত 25, 19। তাই তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। এইভাবেতে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। আমি তোমাদেরকে কিন্তু বারবার বলছি যে অঙ্ক তোমরা কিন্তু কঠিন পড়বে না, তোমরা শুধু কিন্তু এক জায়গায় ভুগবে, সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব এবং বোঝার অভাব, ঠিক আছে? অনেকেই পরীক্ষা দেবে কিন্তু না বুঝে কিন্তু অনেকেই পরীক্ষা দিতে যাবে, তাই বারবার বলছি ক্লাস করো, অঙ্কর ক্লাস, রিজনিং ক্লাস করো, এখানে কিন্তু তুমি এই প্র্যাকটিস সেটগুলো পাবে, এবং এছাড়াও কিন্তু ক্লাস করলে তুমি কিন্তু তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে খুব সহজে। আমরা 35 দাগের প্রশ্ন দেখবো। দেখো 500 টাকার উপরে 40% ছাড় ও 500 টাকার উপরে 36% ও 4% ছাড়ের পার্থক্য কত? অঙ্কটা একদম 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এই অঙ্কটা কিভাবে করতে হবে এবং এর উত্তর কত হবে,
এসবগুলো জানতে তোমাকে অবশ্যই আর এডুকেশন স্কুল থেকে নজর রাখতে হবে। আর এডুকেশন স্কুলের কাছে ক্লাস করো, অনলাইন ক্লাসে এসবগুলো কিন্তু তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেয় আর এডুকেশন স্কুল। তো 35 দাগের অঙ্কের উত্তর কত হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর এই অঙ্কের কীভাবে করতে হবে এবং এই অঙ্ক সহ বাকি অঙ্কের উত্তর জানতে এবং প্রসেস জানতে অবশ্যই আর এডুকেশন স্কুলের কাছে ফোন করো। 85 339 82 506 এই নম্বরে ফোন করো, আজই অ্যাডমিশন হও এবং এরকম প্র্যাকটিস সেট তুমি পেয়ে যাও আর এরকমভাবে অঙ্ক সহজেই সমাধান করো। তো আজকে ক্লাস আমি এই পর্যন্ত রাখবো, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।